Question: highlight the achievement of India's industrial sector during the first 7 5-year plan. ব্র্যাকেটে কোয়েশ্চনের টাইম ফ্রেম দেওয়া 1951 to 1990। এই কোয়েশ্চনে আবার এই টাইম ফ্রেমটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কোন মানে হাইপোথেটিক্যালি এই টাইম ফ্রেমটা লেখা হয় নাই। এই টাইম ফ্রেম লেখার পিছনে মানেটা কি বা রিকোয়ারমেন্টটা কি? ফার্স্ট থিং হলো, বিফোর 1951 দেয়ার ওয়াজ এন ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, and that was the year 1948। এই কোয়েশ্চনে কি চাইছে? এই কোয়েশ্চনে চাইছে যে 1950 থেকে 1990 অবধি ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল তার আউটকামটা কি? দিস ইজ দ্য কোয়েশ্চন। এখন টাইম ফ্রেম এটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট হলো একটা অ্যাসপেক্টে, সেটা হলো যে 1948 এ আমরা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন ছিল, বাট দ্যাট ওয়াজ এ টোটালি আনঅর্গানাইজড ইনিশিয়েটিভ। তার কোনো আউটকামস বেসিক্যালি অবজার্ভ করা হয় নাই, মানে কোনো নোটিশেবল আউটকাম ছিল না। সেকেন্ড, আসলে এই টাইম ফ্রেমটা আবার ইন্ডিয়ান ইকোনমিক্সের বা ইন্ডিয়ান ইকোনমির কনটেক্সটে ইম্পর্টেন্ট, because 5-year plan launched, economic planning was launched, etc. আর যেখান থেকে এক একটা 5-year প্ল্যানে এক একটা ইনিশিয়েটিভ দেওয়া হয়েছে, মানে ইম্পর্টেন্স ছিল, এর মধ্যে একটা ইন্ডাস্ট্রি ছিল। Moreover, why up to 1990? Because after 1990 there were major changes took place in Indian industry through the policy called new economic reforms বা new economic policy, which was initiated in the year 1991, যেটাকে আমরা পপুলারলি বলি এলপিজি পলিসি। তার মানে এই কোয়েশ্চনে এই টাইম ফ্রেম দিয়ে এটা একটা ডিভিশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছে বা একটা কম্পারিজন করার চেষ্টা হয়েছে যে আপ টু 1990 অবধি ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যে পলিসি ছিল তার আউটকামস কি, আর আফটার 90 আউটকামস কি। আমরা ফার্দার আরেকটা চ্যাপ্টারে, আই মিন দ্য ভেরি নেক্সট চ্যাপ্টারে, ওই 1991 এর পরে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে আউটকামস ছিল সেটাও দেখবো। তখন আমরা একটা কম্পারিজন দেখতে পাইবো যে বিফোর 1990 আর আফটার 1990। Am I clear? Question is easy, যে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য পলিসি, তার রেজাল্টটা কি, কোন সময়ের জন্য? 1951 থেকে 1990, because 1991 এর পরে যে ডেভেলপমেন্ট, ইট ওয়াজ এ হিউজ ডেভেলপমেন্ট। তো সেটা এখানে ইনকর্পোরেট করলে ঠিক হইতো না, আমরা একটা কম্পারিজন বেটার পরে করব। সো সিম্পল কি লেখছো? দ্য প্রপোর্শন অফ জিডিপি কন্ট্রিবিউটেড বাই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর মোর দেন ডাবল ডিউরিং দিস পিরিয়ড ফ্রম 11.8% to 24.6%। বিফোর 1950 ইন্ডিয়ার জিডিপিতে কে কে কন্ট্রিবিউট করে? তিনটা সেক্টরে করে, ওয়ান ইজ প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। বিফোর 1950 সবচেয়ে বেশি কন্ট্রিবিউট, ইভেন নট 1950, আপ টু 1990 অবধি সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এগ্রিকালচারের ছিল, বাট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অবজার্ভ করা গেছে। কিভাবে? যে বিফোর 1950 ইন্ডাস্ট্রির কন্ট্রিবিউশন ছিল 11.8%, সো লেটস টেক অ্যারাউন্ড 12%, যেটা জাম্প করিয়া হয়েছে 24.6%, ডাবল থেকেও বেশি এই টাইম ফ্রেমে। ঠিক আছে? সো দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যাচিভমেন্ট। এতগুলা লাইন কিছু না, লাইনের মানে একটাই, যে বিফোর 1950 in GDP industries contribution বা secondary sector contribution was 12%, which has increased to 24.6% up to 1990। গল্প এখানে শেষ। পয়েন্ট নাম্বার 2, the industrial sector of the economy became diversified by 1990 on account of largely the private sector। 1950 আগে আমরা মেইনলি পাইতাম যে ইন্ডাস্ট্রিজ গুলো আসছিল গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টে রান করে, গভর্নমেন্টে অকুপাই করে রাখছে বা গভর্নমেন্টে মনিটর করে। বাট এটা আস্তে আস্তে রিয়েলাইজ করা হইলো যে না, গভর্নমেন্টের হাতে থাকলে এফিসিয়েন্সি লেভেল কম থাকে, প্রোডাক্টিভিটি লেভেল কম থাকে, সেটারে প্রাইভেটাইজ করা হোক। সো আস্তে আস্তে ইন্ডাস্ট্রিজ গুলারে প্রাইভেটাইজ করা হইলো।
ঠিক আছে, মানে গভর্নমেন্ট ওনারশিপ থেকে তার ওনারশিপ চেঞ্জ হইয়া প্রাইভেটের হাতে আইলো। এটার রিজনটা কি, প্রাইভেটে যখনই ইন্ডাস্ট্রি থাকবো, ওনারশিপ যখন প্রাইভেটের হাতে থাকবো, এমপ্লয়িরা বাউন্ড থাকবো কাজ করতে, বিকজ এমপ্লয়িরা জানে কাজ না করলে দে উইল বি ফায়ার্ড। সো ওই মানে থিঙ্কিং বা নেচার থেকে তারা গিয়া কাজ করবো, কাজ করা মানে আউটপুট বাড়ানি বা প্রোডাকশন বাড়ানি, এবং যেটা আফটার 1991 আরো বেশি প্রাইভেটাইজেশন হয়েছে আন্ডার নিউ ইকোনমিক পলিসি। So point number 2 কি হইছে যে ownership right of industries is started to change or transfer from government to private. Point number 3, it was the promotion of small scale industries which provided opportunities to the people who did not have the capital to start their own industries. আরেকটা কি কাজ হইছে এখানে যেটা ব্রিটিশে নষ্ট করছিল, ব্রিটিশে আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি তার ইন্টারেস্টের লাগি নষ্ট করছিল। এখন ইন্ডিয়াতে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ইম্পর্টেন্স কোন জায়গাতে, ইম্পর্টেন্স হইলো দুটা পয়েন্ট থাকিয়া। ফার্স্ট পয়েন্ট হইলো যে ইন্ডাস্ট্রি রান করতে যে ক্যাপিটালের দরকার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে বা এন্টারপ্রেনিউরের কাছে সেই ক্যাপিটালটা নাই, তো তারা লার্জ স্কেলে ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারেন না। সো তার লাগি স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা কটেজ ইন্ডাস্ট্রি যেটা আমরা বলি সেটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, রুরাল এরিয়াতে মোরওভার এটা ছাড়া যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রিসে টাটা বিড়লা এন্ড অল দিস থিংস, তারা রুরাল এরিয়াতে তারা ইন্ডাস্ট্রি সেট আপ করতে এরকম কোনো ইন্টারেস্ট তারা নাই, তারা দে আর কনসার্ন অ্যাবাউট দ্য আরবান এরিয়াস অর টাউন। সো হোয়াট অ্যাবাউট রুরাল পিপল? So rural people are lagi, rural area development are lagi, small scale industries is playing an important role. দুইটা পয়েন্ট বা দুইটা অ্যাসপেক্ট, কেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইম্পর্টেন্ট, বিকজ তারা রুরাল পিপলদের জব প্রোভাইড করতে পারে। আর সেকেন্ড, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ মোস্টলি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। পাইছো তো মাইক্রো ইকোনমিক্সে লেবার ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ, তো স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ আর মোস্টলি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, আর লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি টু লার্জ এক্সটেন্ট আনএমপ্লয়মেন্ট রিডিউস করতে পারে। ফাইন। পয়েন্ট নাম্বার 4, Indian industry was no longer confined merely to cotton and textile jute industry. Growth of large scale industry projected and infrastructural shift in the Indian economy, মানে ওই পয়েন্ট নাম্বার 2 থেকে এখানে লেখা হয়েছে। হোয়াটএভার, তো আমরা কি পাইলাম, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির অ্যাচিভমেন্টটা কি? ফার্স্ট অ্যাচিভমেন্ট হলো তার কন্ট্রিবিউশন টু জিডিপি 12% থেকে 24%, 24.6%। তার ডাইভার্সিফাই করা হয়েছে ইন্ডাস্ট্রি, মানে ওনারশিপ রাইট চেঞ্জ হয়েছে গভর্নমেন্ট থেকে প্রাইভেটে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্মল স্কেল ইন্ডাস্ট্রির উপরে একটা এমফাসিস ইম্পর্টেন্স প্রোভাইড করা হয়েছে। এন্ড দ্যাট স্মল স্কেল ইন্ডাস্ট্রি important because they are providing employment to rural people and they are not dependent on heavy technology, heavy machines. Small machines দিয়েও তারা রান করতে পারে। নেক্সট কোয়েশ্চেন যেটা তোমরা অলরেডি পাইছো, হোয়াট ইজ মার্কেটেবল সারপ্লাস? মার্কেটেবল সারপ্লাস মানে আমরা যেটাকে কমার্শিয়াল ফার্মিং বলি, সাবসিস্টেন্স ফার্মিং না। আমার রিকোয়ারমেন্ট থেকে যদি আমি বেশি প্রডিউস করতে পারি, দেন দ্যাট সারপ্লাস অর এক্সেস অ্যামাউন্ট ফার্মার উইল সেল ইট ইন দ্য মার্কেট, and that is simply marketable surplus, তোমার রিকোয়ারমেন্ট থেকে বেশি প্রডিউস করছো। Then highlight the role of the public sector in industrial development. Yes, commercialization of course, তার মানে এখানে শুধু ফুড ক্রপ বা ক্যাশ ক্রপের কথা না, সাইমালটেনিয়াস অফ ফুড ক্রপ এন্ড ক্যাশ ক্রপ, মানে আমি রাইসও প্রডিউস করবো। আচ্ছা, ফুড ক্রপ আর ক্যাশ ক্রপের ডিফারেন্সটা তো বুঝতেছো, রাইস ইজ ফুড ক্রপ, জুট ইজ ক্যাশ ক্রপ, মানে জুট তো আর কেউ ডাইরেক্টলি কনজিউম করেন না, সেটা একটা ক্রপ, বাট ইট ইজ কল্ড ক্যাশ ক্রপ। আচ্ছা, হাইলাইট দ্য রোল অফ পাবলিক সেক্টর ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, মানে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির রোল কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে। At the time of independence, it was the problem for the policy makers to decide the role of public sector and private sector in industrial development. There was a need for the leading role of the public sector due to the following reasons. আচ্ছা, এই কোয়েশ্চনে কি বলছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য বা একটা কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট ইন্ডাস্ট্রির ইম্পর্টেন্সটা কি? কি ইম্পর্টেন্স? শর্টেজ অফ ক্যাপিটাল উইথ দ্য প্রাইভেট সেক্টর। দেখা গেছে কি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্টের হাতে বা এন্টারপ্রেনিউরসের হাতে এতটা বড় বড় মেশিনস বা ক্যাপিটাল নাই,
সেটা কে প্রোভাইড করতে পারে? সেটা গভর্নমেন্টে প্রোভাইড করতে পারে। Private entrepreneurs did not have the sufficient capital to undertake investment in industrial sector. At that time, Tata and Birla were the only well-known private entrepreneurs. As a result, government had to make industrial investment through public sector undertakings. মানে কি দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টের জন্য কি দরকার? মেশিনস দরকার, টেকনোলজি দরকার, হিউজ ইনভেস্টমেন্ট দরকার। নাও সেই হিউজ ইনভেস্টমেন্ট মেয়ারলি 2-3টা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে আছে। দ্যাট ইজ কল্ড টাটা এন্ড বিড়লা। আর তাদের ইন্ডাস্ট্রি কিন্তু হায়ারকি, হঠাৎ করে টাটা এন্ড বিড়লা হয়েছে না, এটা মোর দেন 200 ইয়ার্স থেকে তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি চলছে। নাও এক্সেপ্ট টাটা এন্ড বিড়লা, there were merely any more other industries যেটা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে কোনো কাজ করে। তো আলটিমেটলি রেসপন্সিবিলিটিটা গভর্নমেন্টের হাতে আইয়ার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। নাও গভর্নমেন্টে তার পলিসি ইনিশিয়েট করিয়া দ্যাট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করে। মানে মোদ্দা কথা, পয়েন্ট নাম্বার 1 বলছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য প্রাইভেট সেক্টরের যে রোল, সেটা রোলটা খুব পুয়ার রোল আছিল। সো আলটিমেটলি এই রোলটা প্লে করতে লাগে গভর্নমেন্টের। লাইন বাই লাইন শিখবে না, জাস্ট মিনিংটা বুঝো। ল্যাক অফ ইনসেনটিভ ফর প্রাইভেট সেক্টর। প্রাইভেট এন্টারপ্রেনার্স এর জন্য কোনো বিশেষ ফ্যাসিলিটি ছিল না, ফ্যাসিলিটি ছিল গভর্নমেন্ট এন্টারপ্রেনার্স এর জন্য। ঠিক আছে? সো প্রাইভেট এন্টারপ্রেনার্স বা প্রাইভেট সেক্টরের জন্য তাদের জন্য কোনো ফ্যাসিলিটি, কোনো ইনসেনটিভ ছিল না। সো অটোমেটিক্যালি তাদের মধ্যে সেই ইন্টারেস্ট বা এনকারেজমেন্টটাও কম ছিল। কি লিখছো? The Indian market was not big enough to encourage private industrialists to undertake major projects even if they have capital to do so. Sometimes যদি দেখা যায় যে কারোর কাছে কোনো ইনভেস্টমেন্ট পলিসি ছিল বা ক্যাপিটাল ছিল, বাট স্টিল তারা গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট বা অ্যাসিস্ট্যান্স পাচ্ছে না। আজকের দিনে যেভাবে থ্রু মেক ইন ইন্ডিয়া, ঠিক আছে, দেন স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এইসব ছোট ছোট পলিসি দিয়া যেভাবে প্রাইভেট এন্টারপ্রেনার্সরা এনকারেজ করা হয় যে তোমরা বিজনেস করো, এন্টারপ্রেনারশিপ স্টার্ট করো, গভর্নমেন্টে তোমার অ্যাসিস্ট্যান্ট দিব, তো এতে কি হয় ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গুলা বিল্ড আপ করে। বাট আগে এই ধরনের কোনো প্রভিশন ছিল না, যে প্রভিশনের আন্ডারে এন্টারপ্রেনার্সরা কোনো অ্যাসিস্ট্যান্স গভর্নমেন্টের কাছ থেকে পায়। অবজেক্টিভস অফ সোশ্যাল ওয়েলফেয়ার, দিস ইজ পারহ্যাপস মোস্ট ইম্পর্টেন্ট। যখনই ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিতে বা যে কোনো অ্যাক্টিভিটিতে প্রাইভেটের ইন্টারফারেন্স বেশি হইব, সেখানেই ওয়েলফেয়ার কম্প্রোমাইজ হইব। সিম্পল লজিক। যেখানেই প্রাইভেটের ইন্টারফারেন্স বেশি, সেখানেই ওয়েলফেয়ার কম্প্রোমাইজড। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, মিক্সড ইকোনমিক কান্ট্রি, যেখানে গভর্নমেন্টের সব ডিসাইড করে, তার গোল প্রফিট থেকেও বেশি ওয়েলফেয়ার, মানুষকে হেল্প করা। এখন সবকিছু যদি প্রাইভেট কোম্পানির হাতে ছাড়ি দেয়, তখন ওয়েলফেয়ার কম্প্রোমাইজ হইব, বিকজ প্রাইভেট এন্টারপ্রেনিয়ার্স, বিজনেসম্যান আর অনলি হ্যাঙ্কারিং আফটার প্রফিট। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ গভর্নমেন্টে তার হাত তাকিয়া সেই ইন্ডাস্ট্রির ওনারশিপটা ট্রান্সফার করতে চায় না প্রাইভেটের কাছে, যদিও সেটা লার্জলি আর হয় নাই আফটার এলপিজি। নেক্সট কোয়েশ্চন, সিম্পল। Export how import substitution policy can protect domestic industry. First thing, import substitution policy. What does it mean? Instead of importing the goods from foreign country, let's produce it in the domestic country. One line answer. কোনো জিনিস সে মনে করো এই ম্যাচ বক্স, জাস্ট ফর এক্সাম্পল, ইন্ডিয়া মনে করো ম্যাচ বক্স বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে, ঠিক আছে? এখন ইন্ডিয়া কইল না, আমি বাংলাদেশ থেকে এই ম্যাচ বক্স আর প্রডিউস করতাম না, আমি আমার কান্ট্রিতে এই ম্যাচ বক্স প্রডিউস করব। দ্যাট ইজ কল্ড ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি। সো এতে দুইটা কাজ হইব। প্রথম কাজ, আমি যদি ইম্পোর্ট করি আমার কান্ট্রি থেকে ফরেন কারেন্সি যাইব গিয়া, সেটা ভালো না। তো আমি যদি ইম্পোর্ট করি না, তাহলে আমার কান্ট্রিতে ফরেন কারেন্সি রয়ে যাব। এন্ড সেকেন্ড, ডোমেস্টিক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এন্টারপ্রেনিউর আছে, তার কাছে একটা অপরচুনিটি ক্রিয়েট হইব। তারাও ভাববো চলো আমি একটা ম্যাচ বক্স প্রডিউস করি, কারণ ইন্ডিয়ায় আর ম্যাচ বক্স বাংলাদেশ থেকে এখন পারচেজ করেন না, ইম্পোর্ট করেন না। সো ইন্ডিয়াতে ম্যাচ বক্সের রিকোয়ারমেন্ট আছে, আমি ম্যাচ বক্স প্রডিউস করবো এবং ইন্ডিয়াতে সেল করবো। এন্ড ইন দিস ওয়ে দ্যাট ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি ক্যান প্রোটেক্ট domestic industry. It not only protects the domestic industry but also help the economy. কিভাবে? এই যে ফরেন এক্সচেঞ্জ,
ডলার আমি যখনই কিনতে যাইমু যে কোনো কান্ট্রি, whether it is Bangladesh or Pakistan or China or whatever the country it is, we have to give dollar. So আমি যদি ইম্পোর্ট রে কমাই দেই আমার ডলারের ডিমান্ড রে আমি কমাইতে পারবো, and this is good for an economy. So what is import substitution policy? It means instead of importing something from abroad, let's produce it in the country, and by doing so we can give the opportunity to the domestic producer to produce that particular product. Fine. ওই পয়েন্টটা মাথায় রাখবে, যেটা আনসারে মেনশন করা নাই, যে শুধু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করা ছাড়াও আমার ইকোনমিরও প্রোটেক্ট করতে পারি আর বাই রিডিউসিং দ্য ডিমান্ড ফর ডলার। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইয়েস ইয়েস, ওইটাই তো। না ওইটার আন্ডারেই ছিল। ট্যারিফ আর কোটা, ওটাই তো বলছি আমি। ট্যারিফ মানে ট্যাক্স, ইম্পোর্ট করলে যে ট্যাক্স ইম্পোজ হয়, আর কোটা মানে এক্সপোর্ট করতে যে ট্যাক্স ইম্পোজ হয়। আলটিমেটলি মিনিং ইজ সেম, ট্যাক্স, জাস্ট নামটা চেঞ্জ হয়। ঠিক আছে, এখন আরেকটা রাস্তা আছে এই ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি রে। দেখো জিনিসটা কি, আমি যদি চাইনিজ মানুষ হই, আমি যদি চায়নাতে থাকি, তাহলে আমি ডাইরেক্টলি এই পলিসি রে ইমপ্লিমেন্ট করে দিতাম পারবো, যে না আমি আর ফরেন কান্ট্রি থেকে জিনিস কিনতাম না, আমি আমার কান্ট্রিতে প্রডিউস করবো। বাট আমি যদি ইন্ডিয়াতে হই, তাহলে আমি মানুষের উপরে কিছু ইম্পোজ ফোর্সিবলি করতে পারি না, যে না যারা সে আমি মনে করো একজন বিজনেসম্যান, যে আমি বাংলাদেশ থেকে ম্যাচ বক্স কিনে আনি আর আমি ইন্ডিয়াতে সেল করি। আর কারণ গভর্নমেন্ট, আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার উপরে ইম্পোজ করতে পারতো না ফোর্সিবলি, যে না তুমি আর বাংলাদেশ থেকে কিনতে পারতে না। হোয়াট গভর্নমেন্ট ক্যান ডু, গভর্নমেন্ট ক্যান ইম্পোজ ট্যাক্স অন মি। ইফ ইউ ইম্পোর্ট ইউ হ্যাভ টু গিভ ট্যাক্স টু আস। সো এতে আমার তো লস হইব, কথা বুঝায়? গভর্নমেন্টে আমার উপরে ট্যাক্স যদি ইম্পোজ করি, যে যদি আমি এই ম্যাচ বক্স বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি, ঠিক আছে, দেওয়ার পর আমি যদি এই ম্যাচ বক্স বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি, তাইলে আমার গভর্নমেন্টের ট্যাক্স দিতে লাগবে। সো এতে আমার লস হইব। ট্যাক্স দেওয়া মানে আমার কস্ট বাড়া, বিকজ ট্যাক্স ইজ এ পার্ট অফ কস্ট। এই ম্যাচ বক্সের দাম 10 রুপিস, গভর্নমেন্টে কই দিছে পার ম্যাচ বক্স আমারে 1 রুপিস ট্যাক্স দাও, তার মানে আলটিমেটলি এই ম্যাচ বক্সের দাম এখন 11 হয়ে গেল। তাহলে আমি যে রেটে আগে সেল করছি, এই রেটে আগে সেল করলে আমার প্রফিট মার্জিন কমে, তো আমার মধ্যে একটা ইন্টারেস্ট কমবো, ডিসকারেজমেন্ট থাকবো, যে আমি আর ইম্পোর্ট করতাম না। ডাইরেক্টলি গভর্নমেন্টে করলো না, গভর্নমেন্টের ট্যাক্স ইম্পোজ করিয়া আমার উপরে কইলো যে ডোন্ট ইম্পোর্ট ইট। So that is simply called that through this system import substitution policy can protect domestic producers. Next question, that is India context most important, আর এটা 1947 থেকে শুরু হইছে, আর 2025 a matter of great debate, and the topic is subsidy. ঠিক আছে, কোয়েশ্চনটা যাওয়ার আগে আবার একটু বোঝার চেষ্টা করি রে। ইন্ডিয়ার ইকোনমির কনটেক্সটে এটা মারাত্মক একটা কোয়েশ্চন, যে সাবসিডি দেওয়া। হোয়াট ইজ সাবসিডি? প্রডিউসারে হেল্প করা, সিম্পলি কল্ড সাবসিডি। নাও সেই হেল্প মনিটারি হেল্প হইতে পারে, সেই হেল্প অন্য কোনো রকম হেল্প হইতে পারে। সে মনে করে একজন ফার্মারে রাইস প্রডিউস করে, তার মেশিন কিনতে টাকা নাই, গভর্নমেন্টে কইলো 50,000, সো দ্যাট ইজ কল্ড সাবসিডি। এটাও সাবসিডি না, ডাইরেক্ট টাকা দিল। গভর্নমেন্টে কইলো না আমি ডাইরেক্ট টাকা দিয়ার না, তুমি আমি একটা মানুষ কইয়ার বা একটা কোম্পানি কইয়ার, তার থেকে তুমি মেশিন কিনে নাও, মেশিনের যা দাম তার 1% তুমি দাও আর 1% আমি তারে দেব। দিস ইজ অলসো কল্ড সাবসিডি। মানে মিনিংটা ইজ সাবসিডি মানে প্রডিউসারে হেল্প করা। এখন কারে হেল্প করা? ফার্মার রে এখানে বেসিক্যালি হেল্প করা হয়, ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথা না। এখন কোয়েশ্চন হলো, এই ফার্মাররা যে প্রডিউস গভর্নমেন্টে হেল্প করে, এটা গভর্নমেন্টের উপরে কিন্তু একটা বার্ডেন। এখন কোয়েশ্চন ইজ যে সেই হেল্পটা কি গভর্নমেন্টের করা উচিত না উচিত না? এটা আজকের ডেটেও না, আমি কইলাম না শুরুতে, একদম ফর দ্য লাস্ট 75 ইয়ার্স, 1947 থেকে শুরু হয়েছে ফার্মাররে হেল্প করা। কোন সময় ল্যান্ড সেটেলমেন্ট সিস্টেমের থ্রুতে হেল্প করা হয়েছে,
ফিক্সেশন অফ ল্যান্ড সিলিং এর আন্ডারে হেল্প করা হয়েছে, ডিফারেন্ট ওয়েতে ফার্মারদের হেল্প করা হর এবং হইছে এবং এখনো হর। কোয়েশ্চেন ইজ যে ইজ ইট জাস্টিফাইড? আজকের দিনও একটা ডিবেট, কেউ কইতেছে না সাবসিডি দেওয়া নট গুড, কেউ কইতেছে হ্যাঁ সাবসিডি দিতে লাগবো, এটসেট্রা এটসেট্রা। তো আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো যে ওয়েদার কোয়েশ্চনটা দেখো, পুট এ হিউজ বার্ডেন অন গভর্নমেন্ট ফাইন্যান্সেস but are necessary for poor and marginal farmers. Do you agree that providing subsidies justify the objective of social welfare? আমি এজ এ গভর্নমেন্ট যখন ফার্মারদের সাবসিডি দিই আর আমার উপরে একটা বার্ডেন আর, বিকজ আমি সাবসিডি করতে গিয়ে দিই আর মানুষের ট্যাক্স থেকেই দিই আর, ঠিক আছে, ট্যাক্স থেকে রেভিনিউ আর্ন করি আর এবং এটা থেকে আমি ফার্মারের ট্যাক্স দিয়ে সাবসিডি দিই আর, ফাইন। নাও এই যে ফার্মারের ট্যাক্স সাবসিডি দিয়ার, সেটা দিয়ে কি ফার্মারের ওয়েলফেয়ার জাস্টিফাই হর কি হন না? কোয়েশ্চেন ইজ দিস, ঠিক আছে। সো জাস্ট একটু ইমাজিন করার চেষ্টা করো যে ইন্ডিয়ার কনটেক্সটে এটা জাস্টিফাই কি না। আচ্ছা আমরা একটু আনসার দেখি, এখানে আরো কয়েকটা পয়েন্ট আছে আমি কইতেছি। ইয়েস, I agree with the given statement. এখন তোমরা ভাবতেছো যে ডাইরেক্টলি আমি এগ্রি করে নিলাম, বাট ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যে জাস্টিফিকেশনটা নিচে দেওয়া আছে। I agree with the given statement. Subsidy means that the farmer get inputs at lower price than the market price. এই যে বললাম মেশিনটা বাজার থেকে কিনে নাও, সিডসটা বাজার থেকে কিনে নাও, সিডসের দাম 10 রুপিস, তুমি 5 রুপিস দিয়া দাও, 5 রুপিস আমি তোমার দিয়া প্রোডিউসার ডে, সিড প্রোডিউসার ডে বা মেশিন প্রোডিউসার ডে দিয়া দেব। Indian government has always provided massive subsidies to farmers. Subsidies are essential because কিসের জন্য essential? Majority of the farmers are very poor and will not be able to afford the required inputs without the subsidies. Now, subsidies provide them the equal opportunities to use the input as used by the rich farmers. Point number 2, subsidies help to reduce the income inequality gap between rich and poor farmers and help to achieve the ultimate goal of equality. So, the government should continue with agricultural subsidies as farming in India continues to be a risky business. What is the gist of the answer? Answer বলছে yes, ফার্মাররা সাবসিডি দেওয়া দরকার। কেন দরকার? Because ওই যে ইনপুটস, because India's most of the farmers are poor, marginal farmers. আমরা মিনিমাম কয়েকটা স্টেট পাইমু যেখানে ফার্মাররা রিচ। আমরা গ্রিন রিভলিউশনের নেগেটিভ ইম্প্যাক্টে পাইছি। গ্রিন রিভলিউশন একটা ইনইকুয়ালিটি বিটুইন ফার্মার্স ক্রিয়েট করছে, রিচ ফার্মার এন্ড পুয়ার ফার্মার। ফলো করা দিবান, গ্রিন রিভলিউশন একটা ডিফারেন্স ক্রিয়েট করছে among রিচ এন্ড পুয়ার ফার্মার্স। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ফার্মাররা সাবসিডি দিতে লাগবে, আদারওয়াইজ ফার্মারে সেই ইনপুটস যেটা তার প্রোডাকশনের জন্য রিকোয়ার্ড, সেই ইনপুটসটা মার্কেট থেকে কিনতো। এতে কি হইব? তার প্রোডাকশন বাড়বো, তার ইনকাম জেনারেট হইব এবং ইনইকুয়ালিটি রিডিউস হইব। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে ইজ ইট রিয়েলি হ্যাপেনিং ইন ইন্ডিয়া? 47 থেকে আমরা ফার্মাররে সাবসিডি দিয়া ইয়ার ইন ডিফারেন্ট ফর্মস, তারপরে তো আজকের দিনে আমরা ইনইকুয়ালিটি গল্পর কথা কই। Why? The answer lies only in the implementation of those subsidies policy. সাবসিডি দেওয়ার জন্য যে পলিসি বানানো হচ্ছে সেখানেই সমস্যা। ইমপ্লিমেন্টেশন, গভর্নমেন্টে কই দিল যে আমি আজকের দিনে ইন্ডিয়ান ফার্মার্সরে 1 লাখ করোড় লোন দিব, গভর্নমেন্ট অ্যানাউন্স করলো, গভর্নমেন্টের টাকাও ডিসবার্স করে দিল। Now whether this money is reaching to the ultimate farmers, that is the poor and marginal, সেই জিনিসটা গভর্নমেন্টে মনিটর করে না। আদারওয়াইজ সাবসিডিজ, বিকজ কোয়েশ্চনের শুরুতে যে সাবসিডিজে গভর্নমেন্টের উপরে বার্ডেন ক্রিয়েট করে, ইয়েস ইনিশিয়ালি ইট ইজ ক্রিয়েটিং বার্ডেন, ঠিক আছে, আমার পকেট থেকে টাকা যান গভর্নমেন্টের, বাট সেই সাবসিডি দিয়া যদি একটা প্রডিউসারে এক্সেস প্রডিউস করতে পারে, তার মানে তো সেটা সেল করবে, সো আলটিমেটলি গভর্নমেন্টের কাছে রিটার্ন আই যাব।
ইন দ্য ফর্ম অফ ফরেন কারেন্সি গভর্নমেন্টের হাতে রিটার্ন আই যাব, কিন্তু সেটা টু লার্জ এক্সটেন্ট হন না। কেন হন না? বিকজ যে সাবসিডি পলিসিটা রিচ পুয়ার বা মার্জিনাল ফার্মার্স এর জন্য গভর্নমেন্টে বানাইতেছে ইজ নট রিচিং টু দ্য রিকোয়ার্ড ওয়ান, and here is the problem. Anyway, আমরা প্রবলেম নিয়ে না, আমরা কোয়েশ্চেন হলো যে সাবসিডি দেওয়াটা কি দরকার? ইয়েস, আমরা বলছি ইয়েস, ইট ইজ ইম্পর্টেন্ট অর রিকোয়ার্ড অর নিডেড। ওয়াই ইট ইজ নিডেড, আমরা এই দুইটা পয়েন্ট দিয়া সেটারে বোঝার চেষ্টা করলাম যে এটা কেন দরকার। মানে এখনো তো আমার সেই নাই, ইরিগেশন ফ্যাসিলিটিস নাই, এখনো আমি মেইনলি রেইনফলের উপরে ডিপেন্ডেন্ট আছি, এখনো আমার ফার্মার্সরা সেই ট্রেডিশনাল মেথড ইউজ করে। তুমি যাও রুরাল এরিয়া ভিজিট করো, তার মধ্যে সেই 1960 তে গ্রিন রিভলিউশন বা 66 এ গ্রিন রিভলিউশন, মোর দ্যান 60 ইয়ার্স হয়ে গেছে গ্রিন রিভলিউশন। এখনো হোয়াট ইজ গ্রিন রিভলিউশন ইউ আস্ক ফার্মার্স, মোস্ট অফ দ্য ফার্মার উইল সে উই ডোন্ট নো। সো এখনো ফার্মিং মেথড বা ফার্মিং টেকনোলজি ইজ দ্যাট ট্রেডিশনাল ওয়ান, not the modern one. So it is a risky business. Risky মানে এখনো আমি নেচারের উপরে ডিপেন্ডেন্ট আমার ফার্মিং অ্যাক্টিভিটি নিয়ে, আমার নিজের সফিস্টিকেটেড কোনো টেকনিক আমি অ্যাডপ্টই করি নেই। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে এই চ্যাপ্টার শেষ, আমরা এখন সেটার ওই রেস্ট পার্টটা এমসিকিউ টেমসিকিউ এগুলো কমপ্লিট করে নিব। তাইলে আমরা